বছর জুড়ে অস্থির ছিল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এসেছে আইনি পরিবর্তন। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ছিল বড় সিদ্ধান্ত। বাগেরহাটি উন্নয়ন প্রকল্পের কোটি টাকা গায়েব, পাওয়া গেল উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসেবে। সেখানেও জালিয়াতির অভিযোগ। এবং কেরানীগঞ্জে অবাধে চলছে মাটি ও বালু খেকুদের দৌরাত্ম্য। ক্ষমতা বদলেও থেমে নেই এই চক্র। জালিয়াতি করে শত কোটি টাকার লোপাটের অভিযোগ। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বছর জুড়ে অস্থির ছিল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, বকেয়ার দায়ে ভারতের আদানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসা, নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এই খাত। বেশ কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এসেছে আইনি পরিবর্তন, আর নেওয়া হয়েছে 100 কূপ খননের উদ্যোগ। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সিদ্ধান্ত উল্লেখযোগ্য ঘটনা। দর্শক, রিয়াদ সুমনের প্রতিবেদনে দেখব বিস্তারিত। সংকট, সংস্কার আর নানা পরিবর্তনের মধ্য দিয়ে বছর পার করেছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বছর জুড়েই ছিল ভোগান্তি। পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বারবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এতে গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং এর পাশাপাশি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। ছিল ডলার সংকট, যার ফলে চাপ পড়ে আমদানির উপর। কয়লা কিনতে না পারায় বন্ধ হয়ে যায় বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কোনোটিতে উৎপাদন নেমে আসে অর্ধেকে। সমুদ্রের ভাসমান সামিটের টার্মিনালটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 4 মাস বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে বছরের বড় একটি সময় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিকে ছিল তীব্র গ্যাস সংকট। বিপুল পরিমাণ বকেয়ার দায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে ভারতের আদানি গ্রুপ। ফলে ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতির উপর। বিদ্যুৎ খাতের এক্সেস ক্যাপাসিটি তৈরির কারণে এবং সেগুলোর ঋণ পরিশোধ এবং ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে গিয়ে আমরা দেখেছি যে জ্বালানি খাত হিমশিম খেয়েছে প্রথমে। এর ভিতরে পূর্বতন সরকারের সময়ই ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে এবং অভ্যন্তরীণ বিদ্যুৎগুলোর কাছে বিপুল পরিমাণ বকেয়া পাওনাদি জমে গিয়েছিল। সমুদ্রসীমা জয়ের 1 যুগ পরেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান সফলতার মুখ দেখেনি। তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখায়নি কোনো বিদেশি কোম্পানি। এদিকে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ আরও আগে নেওয়া দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো দেশ কেন এলএনজিতে যাবে, যেখানে আমি যদি যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করি, যে দামে আমি এলএনজি আনি সেই টাকা দিয়ে আমি যদি অনুসন্ধান করি, আমার এলএনজির চেয়ে বেশি গ্যাস আমি পেয়ে যাই। এবছর এই খাতে আরও কিছু সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010 বাতিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ উল্লেখযোগ্য। আনসলিসিটেড যে কন্ট্রাক্ট বিডিং ছিল সেটি বন্ধ করা হয়েছে, যেটির কারণে কিনা আমাদের অনেক উচ্চ মূল্যে জ্বালানি বিদ্যুৎ কিনতে হয়েছে, সেটির রাস্তাটি বন্ধ হয়েছে। উপরন্তু ক্যাপাসিটি চার্জের মতো ভ্রমাত্মক বিষয়গুলো ছিল, সেগুলো বন্ধ হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব ধরনের চুক্তি পর্যালোচনা করতে জাতীয় রিভিউ কমিটি গঠন হয়েছে। এ খাতের অপচয় রোধের পাশাপাশি দুর্নীতি বন্ধ ও লুটপাট ঠেকাতে এসব সিদ্ধান্ত বেশ গুরুত্ব রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাগেরহাট সদর উপজেলায় নেয়া একটি প্রকল্পের প্রায় 1 কোটি টাকা গায়েব। অনুসন্ধানে জানা যায় সেই টাকা গিয়ে ঢুকেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে খোলা একটি ব্যাংক হিসেবে। অথচ এর কোনো কিছুই জানেন না বলে দাবি করছেন তিনি। আর একজন পুরুষ হওয়া সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসাবটি খুলতে যে জাতীয় পরিচয় আর ছবি ব্যবহার হয়েছে তা একজন নারীর। খুলনার রূপসা উপজেলার নির্বাচন অফিস।
সীমা খাতুন নামের এক নারীর পরিচয়পত্র যাচাই করতে হবে, কারণ তার ছবি, এনআইডি এবং তথ্য ব্যবহার করে খোলা হয়েছে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গুরুত্বপূর্ণ ব্যাংক হিসাব, যে হিসেবে লেনদেন হয়েছে প্রকল্পের কোটি টাকা। এটা ঠিক আছে কিনা, আমরা অন্য কোনো কিছু লাগবে না। এটা তো আমরা চেক করছি, ডাটাবেজে ঠিক পাইছি। 2023 সালের নভেম্বরে খোলা সেই ব্যাংক হিসেবের কাগজপত্র ও স্থায়ী ঠিকানা ধরে আমরা এবার চর রূপসা গ্রামে। সুমি খাতুন, পিতা হচ্ছে মানিক গাজী, গৃহিণী পেশায়, আর স্বামীর নাম হচ্ছে লিঠু শিকদার। চিনেন, দেখছেন এরকম কাউকে? কথা হলো বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথেও। চিনলাম না, চিনতে পারলি তো আমি। গ্রামে হচ্ছে কি ভাই, এই গ্রামে হচ্ছে বিভিন্ন মানে বিদেশি লোক, বাংলাদেশের লোকই এই গ্রামে বেশি, মানে মাছ 12 আনা হচ্ছে বাইরের লোক। সরকারি কোটি টাকা লোপাটের আয়োজনে ব্যাংক হিসাব খুলতে গিয়ে যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল, ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে তার সরজমিনে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। অথচ স্থানীয় নির্বাচন কমিশন অফিস বলছেন ভোটার আইডি কার্ডটি সঠিক। যে অফিস থেকে সরকারি প্রকল্পের টাকা গায়েব হয়, সেখানে গিয়ে জানা গেল ঘটনার সময় দায়িত্বে থাকা রাশেদুজ্জামান আরেক উপজেলায় বদলি হয়ে গিয়েছেন। দায়িত্বে এখন আরেক কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারের যে বক্তব্য ছিল যে কথার কথা আপনি আমার নামে একটা ফেসবুক আইডি খুললে আরেকজন, ঠিক আছে, কারণ এটা তো দায়বদ্ধতা আমার না। ব্যাংক চেক করার কথা। হ্যাঁ, এটা তো ব্যাংক চেক করার কথা ছিল, এই জন্য তো ব্যাংক একটা মানে ধরেন ফল্টে পড়লো যে ব্যাংক চেক না করে কিভাবে এত টাকা ট্রান্সফার করে। অভিযুক্ত ইওনোর বক্তব্য জানতে হাজির হই নড়াইল জেলার কালিয়া উপজেলায়। ভাই উপজেলা নির্বাহী অফিসার কই? আমি নড়াইল। 2023 সালে ওই সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় 1 কোটি টাকা, 97 লাখ সামথিং টাকা উপজেলা নির্বাহী অফিসারের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল। বিষয়টা সঠিক? তো ওইটা কিভাবে ঘটলো ভাই? ওইটা ওই যে সুমি খাতুন নামে একজনের নাম ব্যবহার করে তাকে ইওনো হিসাবে দেখাইছে, দেখে একটা ভুয়া অ্যাকাউন্ট খুলতে ব্যাংক এশিয়ায়, ব্যাংক এশিয়ার টাকা ঢুকাই। মানে নারীর ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললো কিভাবে? এটা ব্যাংক বলতে পারবে, আমি তো জানি না। অস্তিত্বহীন এক নারীর ব্যক্তিগত তথ্য দিয়ে কিভাবে একজন সরকারি কর্মকর্তার সরকারি ব্যাংক হিসাব খোলা হলো জানতে আমরা হাজির হই সংশ্লিষ্ট ব্যাংকে। এটা উপজেলা নির্বাহী অফিসার যে ছিলেন উনি ছেলে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডটা ভাই আপনি ভিডিও করতেছেন কেন? আমি ভাই ঢাকা থেকে আসছি, আমার বুঝলাম, কিন্তু আপনাদের একটা পরিচয় কেন হতে আমি কেন কি আছেন এখন সেটা ডকুমেন্ট দেখাচ্ছি, এখন এটা সঠিক না বেঠিক সেটা তো জানি না, একজন ইনফরমেশন তো আমি দিতে পারতেছি না। জেলা নির্বাহী অফিসার বড় কর্মকর্তা, তো উনি জানেন না ওনার নামে নাকি অ্যাকাউন্ট খুলে এরকম টাকা ট্রান্সফার হয়েছে প্রকল্পের সরকারি টাকা। হ্যাঁ, সেটা তো তদন্ত, সেটা যদি কি হয় অ্যালিগেশন দেয় উপজেলা নির্বাহী অফিসার আমাদের এজেন্ট ব্যাংকিং এ অ্যাপ্লিকেশন দিবে, দেবে, তখন তারা তদন্ত করে দেখবে আসলে ঘটনাটা কি। ইউএনও কি মেয়ে ছেলে না? জি, আর এখানে হয়েছে কি মেয়ে সুমি খাতুন, এই ক্যারেক্টারের কোনো অস্তিত্ব পাই নাই ভাই। উপজেলা নির্বাহী কিংবা সংশ্লিষ্ট ব্যাংক দায় এড়ালেও বাস্তবতা হলো সরকারি প্রকল্পের সেই কোটি টাকা এখন কোনো অ্যাকাউন্টেই নেই। বনিয়ামিন, নিউজ 24, বাগেরহাট। বছরের পর বছর ঢাকার কেরানীগঞ্জে চলছে মাটি ও বালু খেকোদের দৌরাত্ম্য। ক্ষমতার পালা বদলেও একই গতিতে দাপিয়ে বেড়াচ্ছে বালু খেকো চক্র। সেই সাথে ভূমি জালিয়াতি করে কেউ কেউ শত কোটি টাকার মালিক। কেরানীগঞ্জ থেকে ফিরে আসাদুজ্জামান কারণের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। নিউজ 24-এর ক্যামেরা দেখে প্রতিদিনের কর্মযোগ্য ফেলে এভাবেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে দিনরাত চলে বালু খেকুদের বালু চোরের উৎসব। বাদ পড়ে না সরকারি কিংবা 3 ফসলি জমি। আপনারা কে নির্দেশ দিয়েছেন? আমার চাচা আছে একজন, নাম কি? টিটু গাজী সাহেব। গাইলে আইছি যে সাইডে যা, গাড়ি সাইডে আইছি, এই পর্যন্ত আমরা অ্যাক্টিভ করে মানে একটা করে মাইরাইছি, এই পর্যন্ত আমাকে চালাম। আমার মহাজনে পাঠাইছে, আমি আইছি। গ্রামবাসী বলছেন প্রতিদিন 200 থেকে 250 ট্রাক বালু চুরি হচ্ছে। ফলে ব্রাহ্মণগাঁও, নোয়ারদা ও কান্দাপাড়া, বীর ভাগৈর, কাজিরগাঁও, মঠবাড়ি এলাকার বেশিরভাগ কৃষি জমি চাষাবাদে অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষমতার হাত বদল হলেও বালু চুরি চলছে আগের নিয়মে। জমিগুলা ভরাট ছিল,
এগুলার কাইটা মাটি কাইটা নিয়ে তার হাউজিং বলছে। এখন আপাতত আবার শুরু করছে আফজাল শিকদার, শামীম, আবু সাইদ, রানা শিকদার, জাবেদ এবং আরো অনেকেই। প্রতিবেদনের চিত্র ধারণের সময় ছুটে আসেন স্থানীয় রাজনীতিবিদ, কোন্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আফজাল শিকদারের নাতি। স্থানীয়দের অভিযোগের তীর আফজাল শিকদারের দিকে। উনিও কাটতেছে উনার মতো, উনারা যদি আমরা জিজ্ঞেস করি আপনি কার মাটি করেন, আমি তো আরেকজন থেকে কিনছি, আর আপনি জিজ্ঞেস বলো আমাদের থেকে কিনছি। স্থানীয় পুলিশের কাছে প্রশ্ন ছিল বালুখেকু সিন্ডিকেটকে কেন আইনের আওতায় আনা যাচ্ছে না। এ বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা সেগুলো তদন্ত করব। তদন্ত করে যারা এই মাটি কাটার সঙ্গে জড়িত তারা যত বড় সিন্ডিকেটই থাকুক, এই সিন্ডিকেট আমরা ভাঙবো এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। শুধু বালু কিংবা মাটি চুরি নয়, অভিযোগ আছে একই এলাকার বহু পরিবার নিঃস্ব হয়েছেন স্থানীয় রাজনীতিবিদ, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক দিন ইসলামের সিন্ডিকেটের খপ্পরে পড়ে। দিন ইসলামে আমার একটা জমি জাল দলিল করে বিক্রি করছে, আর একটা জমি আবু তাহের হ্যাবি আরেকটা জমি বিক্রি করছে। হ্যাগর লগে আরো লোক আছে, জসিম, হাবিবুর, হেরা জড়িত, আবক্ষর মেম্বার, হেরা এই জায়গায় নিয়ে আমার বিক্রি করছে। আমি এই পর্যন্ত অনেক জায়গায় ঘুরছি, অনেক নেতা কোপ আছে এই 15 বছরে। জায়গা না থাকলে আমি কই পাম, কই যাম আমি, আমার এই পোলা পেতলাম কই যাম, পোলা পেতলা মনে করে নিজে জোগালি করে খায়। এই বালু ভরাটটা আমি আর রহমান হাজি করছি, করার পরে এই ভরাটের মধ্যেই ওই দালদলি বানাইছে। এই এলাকার এই কোন্ডা ইউনিয়নের মানুষ সবাই জানে, ওই বিরাট ভূমিদস্যু, ওই জাল দলিল কইরা এই জমি জমাগুলি সব বেচা এই লোকগুলো অসহায় বানাই দিচ্ছে। কেরানীগঞ্জের ভূমি কমিশনারের কাছে প্রশ্ন ছিল ভূমি জালিয়াতি ও বালু খেকুদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু আবার রিপিটেশন আমরা অভিযোগটা পেয়েছি, আমি নিজের সরজমিনে গিয়ে যারাই মাটি কাটুক না কেন, এর সাথে জড়িত হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যাকে আমরা পাবো সরজমিনে তাকে আমরা আসলে আইনের আওতায় নিয়ে আসবো। উপজেলা ভিত্তিক কোর্ট আলাদা করে দিয়েছে এবং এই কোর্টে কিন্তু আপনারা মামলাগুলো দাখিল করলে সে কিন্তু তার যদি দখল নাও থাকে, আমরা এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সে কিন্তু দখল বুঝে দিয়ে আসবে। ভূমি কমিশনার ব্যবস্থা নেয়ার কথা বললেও আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। ফলে এমন মিছিল মিটিং কেরানীগঞ্জের নিয়মিত চিত্র। গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের কর্মীদের যে অপকর্ম, সেগুলোর বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন ভুক্তভোগীরা। তাদের দাবি এই ধরনের অপরাধের দ্রুত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। কেরানীগঞ্জ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দেশে উৎপাদিত খাদ্য দ্রব্যগুলোর মধ্যে ফল ও সবজিতে কীটনাশকের ব্যবহারের হার সবচেয়ে বেশি। নেই জানার কোনো উপায় কোন খাদ্য কতটুকু নিরাপদ। রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান গবেষকরা। তাদের অভিযোগ, জমিতে কীটনাশক ব্যবহারে কোনো নিয়ম কানুন মানেন না বেশিরভাগ কৃষক। সোমবার রাজধানীর শাহবাগে নিজেদের কার্যক্রম তুলে ধরতে মিট দ্য প্রেস শিরোনামে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। যেখানে দেশে উৎপাদিত খাদ্যদ্রব্যের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বলেন, কোন খাদ্য কতটুকু নিরাপদ তার সঠিক নিরূপণ করা না গেলেও ফল ও সবজিতে কীটনাশকের উপস্থিতি সবচেয়ে বেশি। আমাদের সিভিয়ার ফুড ইনসিকিউরিটি সেটা 2014 তুলনায় 2018 কমছে। এখন আবার যদি কারেন্ট স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়, সেক্ষেত্রে আবার পরিবর্তনটা দেখতে পাবো। প্রতিবেদনে এই গবেষক আরো জানান, গ্রামের মানুষ 23.8% ও শহরের 38% মানুষ ফল খেয়ে থাকে। গরুর মাংস, পোলট্রি মাংস গ্রহণ করে গ্রামের মানুষ 15.7%, শহরের 33.1%, আর গ্রামের মানুষ 10.1 এবং শহরের 18.9% হারে মানুষ ডিম গ্রহণ করে থাকে। জানান, বিদেশে রপ্তানি করতে হলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। পানি আপনি নিরাপদ চান কিনা, আপনি এখানে একটা ফিল্টার বসান, পানি নিরাপদ করতে পারবেন, কিন্তু খাবার নিরাপদ করতে হলে এরকম ফিল্টার সিস্টেম নেই। খাবারটাকে প্রতিটা ধাপে মাটির থেকে শুরু করে আপনি না খাওয়া পর্যন্ত আপনি টেবিলে দেওয়ার পরেও খাবার অনিরাপদ হতে পারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, 18 কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই কাজ করছে তার সংস্থা। খাদ্য নমুনা পরীক্ষা করা এটা আমাদের নিয়মিত কাজ। আমরা জেলাগুলোতে প্রতি জেলায় মাসে কমপক্ষে 2টি নমুনা পাঠাইতে হবে প্রতি জেলাতে, এটা আমাদের বলে দেওয়া। এখানে বিভিন্ন যে
ল্যাব রয়েছে, ল্যাবের মাধ্যমে সেগুলো পরীক্ষা করি। খাদ্যের নিরাপত্তা পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় নতুন করে আরও 3টি ল্যাব প্রতিষ্ঠারও ঘোষণা দেন বিএফএসএ চেয়ারম্যান। প্রকল্প প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবিধানে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজনে কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি সুরক্ষার লক্ষ্যে জাতীয় সংলাপে তিনি এইসব কথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কৃষি শ্রমিকদের উপর যে শোষণ হচ্ছে তা কেউ দেখে না। অন্তর্বর্তী সরকার বঞ্চিত এসব শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।